এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান স্ত্রী সহ দুবাইয়ে গ্রেফতার। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড। তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই বললেন তথ্য উপদেষ্টা। একটি নতুন থানা ও 3টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের। এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির 5 বিশেষ সতর্কবার্তা। সর্বশেষে জানাবো, বকেয়া সহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসার শিক্ষকরা বললেন শিক্ষামন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার 30 জুন দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়। এর মধ্যে অন্যতম অভিযোগ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যা করার নির্দেশ সহ আন্দোলনকারীদের ওপর হামলায় উস্কানি দেয়া। জুলাই গণ অভ্যুত্থানের পরপরই 26 আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন মামলায় হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রসিকিউশনের তদন্ত দল ইনুর বিরুদ্ধে 2025 সালের 25 মার্চ তদন্ত শুরু করে প্রতিবেদন দাখিল করে 11 সেপ্টেম্বর। এরপর 25 সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর শুনানি নিয়ে গত বছরের 2 নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। সাক্ষ্য ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত 22 জুন রায়ের জন্য মঙ্গলবার দিন ঠিক করে দেন ট্রাইব্যুনাল। গত বছরের 25 সেপ্টেম্বর মামলার ইনুর বিরুদ্ধে 39 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে 20 জনকে সাক্ষী করা হয় এবং মোট 8টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই বললেন তথ্য উপদেষ্টা। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের সুদৃঢ় অবস্থান পুনরায় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জনগণ এবং নিজস্ব স্বার্থ অনুযায়ী তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে। এতে অন্য কোনো দেশের কনসার্ন থাকার সুযোগ নেই। মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, তিস্তা পাড়ের মানুষের সংকট অত্যন্ত গভীর ও মানবিক। বর্ষায় নদী ভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির তীব্র অভাব উত্তরাঞ্চলের মানুষকে চরম সংকটে ফেলে। তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ নদী শাসন, ড্রেজিং এবং পানি সংরক্ষণ করা। এই কাজে চীনের বিপুল দক্ষতা এবং প্রয়োজনীয় ফান্ড রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করার নির্দেশনা দিয়েছেন। প্রকল্পটি নিয়ে ভূরাজনৈতিক কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডাক্তার জাহেদ বলেন, বাংলাদেশ সার্বভৌম দেশ হিসেবে জনগণ ও তার নিজস্ব স্বার্থে পদক্ষেপ নেবে। এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রকাশের অধিকার রাষ্ট্রের রয়েছে। আমাদের এই উন্নয়নমূলক পদক্ষেপে অন্য কোনো দেশের কনসার্ন হওয়ার কারণ দেখি না। ভারত বা অন্য যে কোনো দেশ বাংলাদেশের সঙ্গে সার্বভৌম রাষ্ট্র হিসেবেই এঙ্গেজ করবে। যদি কারো কোনো সিকিউরিটি বা নিরাপত্তা কনসার্ন থাকেও বাংলাদেশ তা মাথায় রাখবে। এসব সংবেদনশীল বিষয়ে কোনো আপোষ না করেই কাজ করবে। বিগত আমলের সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকারের সময় জনগণের স্বার্থ বিকিয়ে দিয়ে শুধু একটি নয়, একাধিক দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থান থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। আমরা যে কোনো দেশের সঙ্গে পারস্পরিক ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করে কাজ করব। একটি নতুন থানা ও 3টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের। চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে হালদা থানা এবং ফটিকছড়ির 6টি ইউনিয়নের সমন্বয়ে ফটিকছড়ি উত্তর মুরাদনগরকে বিভক্ত করে বাঙ্গারা ও গফরগাঁওয়ের পাগলা থানার 8টি ইউনিয়নের সমন্বয়ে আদর্শনগর নামে নতুন 3টি উপজেলা গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার 1 জুলাই বেলা 11টায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির 121তম সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের 1000 নম্বর কক্ষে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নিকার 1 শাখা থেকে গত রোববার জারি করা সভার নোটিশে তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস, নতুন থানা উপজেলা গঠন এবং জেলার সীমানা পুনরায় গঠন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব সভায় উপস্থাপন ও আলোচনা করা হবে। সভার আলোচসূচিতে রয়েছে মোট 6টি গুরুত্বপূর্ণ প্রস্তাব। এর মধ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 6টি ইউনিয়নের সমন্বয়ে ফটিকছড়ি উত্তর নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে স্থানীয় সরকার বিভাগ। সভায় আরও আলোচনা হবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে বাঙ্গারা নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব নিয়ে। অন্যদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত কার ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমানা পুনরায় গঠনের বিষয়টিও আলোচসূচিতে রয়েছে। এ প্রস্তাবটি উপস্থাপন করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির 5 বিশেষ সতর্কতা। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার 2 জুলাই। এবছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে 11টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন 12,67,486 জন পরীক্ষার্থী। ফলে পরীক্ষা কেন্দ্রে 200 গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার 29 জুন 2026 ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমেদের সই করা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, 2026 সালের এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএমটি, ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী 2 জুলাই থেকে ঢাকা মহানগরীর 309টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 1829 ধারায় অর্পিত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রগুলোর 200 গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। যান চলাচল সম্পর্কিত ট্রাফিক নির্দেশনাও দিয়েছে ডিএমপি। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করা সহ ঢাকা মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে নগরবাসী ও যানবাহনের চালকদের কয়েকটি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি। বকেয়া সহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসার শিক্ষকরা, বললেন শিক্ষামন্ত্রী। আগামী জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে। একই সঙ্গে 2 মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। মঙ্গলবার 30 জুন সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসির মাধ্যমে মাদ্রাসায় প্রায় 17,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রয়োজনীয় ছিল। তিনি বলেন, শিক্ষক ছিল না, তাই তো এসব পদে নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছিল। অন্তর্বর্তী সরকার নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করেছে, যা প্রশংসনীয় উদ্যোগগুলোর মধ্যে একটি। কিন্তু অন্তর্বর্তী সরকার বাজেটে টাকা রাখেনি। তিনি বলেন, সরকার গঠনের পর দেখা গেল 501 কোটি টাকা প্রয়োজন, কিন্তু সেটাও নেই। অন্তর্বর্তী সরকার বাজেটে টাকা রাখেনি বলে মাদ্রাসা শিক্ষকদের 2 মাসের বেতন দেওয়া যায়নি। তবে জুলাই মাস থেকে বকেয়া সহ বেতন নিয়মিত হবে। এ সময় শিক্ষামন্ত্রী জানান, ইসলামী শিক্ষায় যারা পড়াশোনা করছেন তাদের দলমতের ঊর্ধ্বে উঠে জীবনযাপন করতে হবে। এ সময় সংসদে জামায়াতে ইসলাম কতটা ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রী সেই আলোচনার কথা জানিয়ে শিক্ষার্থীদের মূল ইসলামের পথে থাকার আহ্বান জানান তিনি।